আমার স্বামী আমাকে প্রতিদিন রাতে মারে। রোজ রাতেই তিনি বাসায় ফেরেন এবং কিছু না বলেই কিছু না জেনেই আমাকে মারতে শুরু করেন। কেন এরকম করেন সেটাই আপনাদের সাথে বলছি। কারণ আমার বাবা খুবই গরিব এবং আমাকে সে প্রতিদিন বলে আমার বাবার বাড়ি থেকে তাকে টাকা এনে দিতে হবে, না হলে সে আমাকে প্রতিদিনই এরকম মারবে। আমি বললাম, আমার কাছে তো এত টাকা নেই, আর আমি আমার বাবার কাছে এত টাকা চাইতেও পারবো না, কারণ বাবা ইতিমধ্যেই অনেক টাকা আমাকে দিয়েছেন। কিন্তু এখন আর আমি বাবার কাছে চাইতে পারবো না। আমার বাবার আর সেরকম সামর্থ্য নেই। তিনি এখন অনেক বয়স হয়ে গিয়েছেন, এসব শুনলেও কষ্ট পাবেন। তাই বাবাকেও কিছু বলতে পারি না। মুখ বুজে সব কিছু মেনে সহ্য করে তারপরেও এই স্বামী সংসার নিয়ে পড়ে আছি। কেন জানেন? কারণ ওই যে লোকলজ্জার ভয়ে। যদি স্বামীকে ছেড়ে চলে যাই তাহলে প্রতিবেশী বলবে যে হ্যাঁ, স্বামীকে ছেড়ে চলে এসেছো, স্বামীর ভাত খেতে পারোনি, স্বামীর সংসার করতে পারোনি, আবার বাবা মার ঘাড়েও বোঝা হয়ে যাব। তাই এত কিছু চিন্তা করে আর বাবার মায়ের কাছে যাওয়া হয় না। বাবাকেও বলা হয় না যে বাবা, আমার খুব কষ্ট হয় এবং আমাকে যার হাতে তুলে দিয়েছো সে আমাকে রোজ রাতেই মারে। বাবা মা আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছেন, আর বাবার বয়স হয়ে যাওয়ার কারণে সেরকম কোনো কাজও করতে পারেন না। তাই বাবা আমাকে তেমন কিছু দিতেও পারেন না এখন আর। আর শ্বশুরবাড়িতে মেয়েদের অবস্থান কোথায় থাকে জানেন? যদি বাবার টাকা থাকে তাহলে সেই মেয়েটার শ্বশুরবাড়িতে অবস্থানটাও সেরকমই থাকে। আর আমার বাবার টাকা পয়সা নেই, তাই বলে আমার অবস্থানটাও সেরকম নেই। আসলে পৃথিবীতে আমরা মেয়েরা যারা আছি, অসম্ভব কষ্ট মুখ বুজে সহ্য করে তারপরেও ওই স্বামীর বাড়িতেই পড়ে থাকতে হয়। কেন জানেন? কারণ আমরা মেয়ে, আমরা কিছুই করতে পারি না। আমরা শুধু মুখ বুজে কান্না করতে পারি, আর কিছু কিছু সময়ে হয়তো বা কারো কাছে শেয়ার করতে পারি। এই হলো যা। কি আর করার, 3 বেলা তো খেতে পারছি। আর যাই হোক, 3 বেলা যে খেয়ে পড়ে বেঁচে আছি এটাই তো অনেক। আবার এই সমাজে কিছু কিছু বাবা মা আছেন যাদেরকে জানালেও তারা বলেন যে দেখো মা, এরকম হয়, স্বামীর সংসারে থাকতে গেলে এরকম টুকটাক হবেই। তাই বলে যে স্বামীকে ছেড়ে আসতে হবে, তা এটা কখনোই হবে না। আর যদি সেটা হয় গরিব বাবার গরিব মেয়ে, তাহলে তো আর কথাই নেই, সব কিছু মুখ বুজে সহ্য করতে হয়। তারপর একদিন আমি নিজেই স্থির করলাম যে আমি কিছু একটা করব। আর প্রতিদিন এরকম মার খেতে আমার ভালো লাগে না। যখন আমি চাকরি করি, ছোটোখাটো একটা চাকরি নেই, কিন্তু মাস শেষে যখন আমার হাতে আমি স্যালারি পাই, তখন আমার যে কি আনন্দ তার কে দেখে। মনে মনে চিন্তা করে নিয়েছি, এখান থেকে কিছু টাকা স্বামীকে দিব আর কিছু টাকা বাবা মাকে দিব। আমার জীবনের ফার্স্ট কামাই বলে কথা, ফার্স্ট ইনকাম বলে কথা, বাবাকেও তো একটা কিছু দিতে হবে, তাই না? আমার বাবা তো খুব খুশি হবেন, মেয়ে তার ফার্স্ট জীবনে ইনকাম করেছে, স্যালারি পেয়েছে। বাবার জন্য কিছু কিনে নিয়ে যাব বাবাকে খাওয়াতে। কিন্তু আমি যখন বাসায় ফিরি, দেখি আমার সেই স্বামী বসে আছে আমার অপেক্ষায়, কখন আমি বাসায় আসব। আমি যখন বাসায় ফিরলাম, উনি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন এবং বলতেছেন টাকাগুলো আমার কাছে তাড়াতাড়ি দিয়ে দাও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিব। দেওয়ার পর আমি ওনাকে কিছু টাকা হাতে দিয়ে আর বাকি টাকাগুলো আমার কাছে রেখে দিই। তো উনি বলতেছেন কি হলো, বাকি টাকা কোথায়? তখন আমি বললাম আসলে একটু বাবাকে দেখতে যাব, সেজন্য আমি কিছু টাকা রেখে দিয়েছি। উনি ধপাস করে আমার হাত থেকে টাকাগুলো নিয়ে গেলেন এবং বললেন এত বড় সাহস, আমার খাস, আমার পরশ, আর এখানে থেকে তুই তোর বাবা মাকে খাওয়াবি? দে টাকা দে। এই বলেই সে আমার হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেলেন এবং আমাকে অনেক মেরেছেন। তারপরে আর কি করার, কান্নাকাটি করে চুপ করে থাকলাম। হায় রে কপাল, বাবা মার জন্য যদি একটু কিছু করতে পারতাম।
আর পৃথিবীতে এরকম আমার মতো অনেক মেয়ে বেঁচে আছেন এভাবে, যারা স্বামীর অত্যাচার সহ্য করতে হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আমার আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে? তো আপনারা কেউ কিন্তু এটা বাস্তব ভেবে নেবেন না, আমি এটা একটা গল্প বলেছিলাম। আসলে গল্প হলেও অনেক সময় দেখা যায় যে কারো জীবনের সাথে হয়তো বা মিলে যেতে পারে। আমাদের পৃথিবীতে এখনও এরকম অনেক মেয়েরা আছেন যারা প্রতিনিয়ত স্বামীর অত্যাচার সহ্য করতে হয়। কারণ এখনও আমাদের সমাজে কিন্তু এরকম প্রথা আছে যে বাবার বাড়ি থেকে পণ আনা বা বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসা, এগুলো কিন্তু এখনও আমাদের সমাজে অনেক চলে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল আমার, সবাই একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর অন্য কিছু বলতে গেলে ভিডিওর কথা কিছুই বলতে পারি না আপনাদের সাথে। তো আপনারা তো দেখতেই পেলেন আমি সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি। সকালে থালা প্লেট ধুয়ে চা নাস্তা করে ফেলেছি, তারপরে রান্নার আয়োজনও করে ফেলেছি। তো এই ফাঁকে আবার আপনাদের ভাইয়া সিঙ্গারা নিয়ে এসেছেন আর আমার হাজবেন্ড আজকে বাসায়। তো আমি আর মেয়ে সিঙ্গারা খেয়ে নিয়েছি আর উনি বের হয়েছেন একটু কাজে। তো তারপরে কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো দেখতেই পেলেন অলরেডি আমি মাছ ভিজিয়ে রেখেছি, তারপরে ডাল, আম দিয়ে ডাল রান্না করব আজকে, মাছ ভুনা করব আর হলো আলু ভর্তা করব। তো মেয়ে তো সিঙ্গারা খুবই পছন্দ করে, আর মেয়ের সাথে তো যে মেয়ে একা পছন্দ করে তা কিন্তু না, মেয়ের নাম আর আমার কাজ আমিও অনেক পছন্দ করি। যখন স্কুলে যাই আমরা প্রতিদিন আসার সময় নিয়ে আসা হয়। মাঝে মধ্যে এই তো মেয়ের বাবা যদি বাসায় থাকে নিয়ে আসা হয়, অথবা আমাদের বাসার নিচে যে দারোয়ান চাচা থাকেন ওনাকে বললে উনিও এনে দেন। আর এই তো অফ ক্যামেরায় আমি রান্নাগুলোও সেরে ফেলেছি। এত গরম, আর এই গরমে আম দিয়ে ডাল রান্না অনেক টেস্ট। আর মেয়ে তো এই টক ডাল খাবে না, সেজন্য মেয়ের জন্য আবার একটু মাছ ভুনা করে নিলাম। আর আমার হাজবেন্ডের এই আম ডাল হলে আর কিছুই লাগবে না, উনি তো এটা খুবই পছন্দ করেন। তো আর সাথে একটু আলু ভর্তা না হলে কি হয়, ডালের সাথে আলু ভর্তা আমার সব সময় চাই। আর আমার কাছে তো ডাল না থাকলেও চলবে, কিন্তু আলু ভর্তা আমার শুধু এমনিতেই খেতে ভালো লাগে। আর ঝাল ঝাল করে আলু ভর্তা করলে তো আর কথাই নেই, খুবই টেস্ট। তো গাইজ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর গাইজ, আপনাদের সবার কাছে আমি বারবার একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমাকে একটা ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আমার কিন্তু ইদানিং খুবই খুবই ওয়াচ টাইম কম আসে, একদম কি আসেই না। একটা ভিডিও থেকে দেখা যায় যে ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম আসে। তো বলেন, একটা 12-13 মিনিটের ভিডিও আপনারা যদি 5 জন মানুষে দেখেন তাও তো অনেক সময় হয়ে যায়। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো, এত কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমি সার্থক। প্লিজ আমাকে সবাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর এই তো আমি আর মেয়ে দুপুরে খেয়ে নিচ্ছি। মেয়ের বাবা এখনো আসেনি, উনি একটা জায়গায় গিয়েছেন, উনি আর দুপুরে আসবেন না বাসায়। তো সেই জন্য মেয়ে আর আমি একসাথেই খেয়ে নিলাম, তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি। এখন আবার সন্ধ্যাবেলায় এই তো ওপেন করলাম ক্যামেরাটা। তো এই যে আমার যে এখান থেকে আমি দুধ রোজ করি, যে দুধওয়ালা মামা, তো উনি দুধ নিয়ে এসেছেন। আর আমার মাসে 3বার দুধ দিয়ে যান উনি বাসায়, কারণ উনি এখন প্রতিদিন আসতে পারেন না। আগে কিন্তু প্রতিদিনই আসতেন, ডেলির দুধটা ডেলি দিয়ে যেতেন, কিন্তু এখন উনি অসুস্থ থাকায় সেজন্য আমাকে 10 দিনের দুধ একদিন দিয়ে যান। তো এইভাবে 30টা দিনে 3বার দুধ দিয়ে যান উনি বাসায়। আর আমাদের বাসা যেহেতু অনেক উপরে 4 তলায়, সিঁড়ি দিয়ে উঠতেও ওনার খুব কষ্ট হয়, সেজন্য আমি বলেছিলাম যে আচ্ছা সমস্যা নাই, থাক আপনি 10 দিনেরটা একদিনই দিয়ে যেন। তো সেই জন্য উনি একসাথেই নিয়ে আসে অনেকগুলো করে, আর ওনারও কষ্টটা কম হয়। তো এই তো আমাদের বাসায় প্রতিদিন দুধ থাকতেই হয়। আর আমার মেয়ে, আমার হাজবেন্ড, ওরা প্রতিদিনই দুধ খেতে হয়, কারণ মেয়ে স্কুলে আসা যাওয়ার জন্য অনেক হেঁটে হেঁটে যেতে হয়, আসতে হয় প্রচুর। আর আমার হাজবেন্ড তো খুবই কষ্ট করেন। আমি প্রতিদিনই অন্তত একটু হলো দুধ রাখার চেষ্টা করি বাসায়, কারণ
দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে সেজন্য। আর এই তো বাচ্চার বাবা সন্ধ্যার সময় এসেছেন, আসার সময় উনি মাছ কিনে এনেছেন, তারপর আবার আমাদের জন্য ফুচকা কিনে নিয়ে এসেছেন। আর আমি কিন্তু কখনো বাইরে যে ফুচকা হালিম চটপটি এগুলো খাওয়া হয় না। আমি সব সময় বাসায় আপনাদের ভাইয়া নিয়ে আসলে সেটাই খাই, বাচ্চার বাবা নিয়ে আসে আসার সময়। আর আমার কাছে বেলপুরিটা খুবই পছন্দ, বেলপুরিটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তবে আজকে এই গরমে ফুচকাটা খেয়ে কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ টক টক আর টকটা কিন্তু খুবই টেস্ট ছিল। অনেক দিন পর ফুচকা খেয়েছি, আমার অনেক দিন ধরে ফুচকা খাওয়া হচ্ছিল না। আপনারা তো জানেনই আমরা ঈদের দেশে গিয়েছিলাম, তো দেশের থেকে আসার পরে এই ফার্স্ট খাচ্ছি। আর আমি কিন্তু বেলপুরিটা বেশি পছন্দ করি, সব সময় আমাদের বাসায় দেখা যায় যে বেলপুরিটাই বেশি আনা হয়। আর এই গরমে কিন্তু টক খেতে ভীষণ ভালো লাগে, আর আমার মেয়ে তো এটা খুব পছন্দ করে। ওকে যদি বলি যে ফুচকা খাওয়ার সময় তো ঝাল ঠিকই খেতে পারো, কিন্তু ভাত খাওয়ার সময় কেন এরকম করো? তো আমার মেয়ে দেখেন কিভাবে লাফাচ্ছে আর খাচ্ছে, বলছে যে এটা খাওয়ার টেস্ট অন্যরকম মজা এটা আম্মু। এই তো আর কি করার, মেয়েকে দিচ্ছি আমিও খাচ্ছি। আর আমার হাজবেন্ড কিন্তু এগুলো একদমই পছন্দ করেন না, উনি শুধু টক খান। বেলপুরি ফুচকা তারপরে চটপটি এগুলো উনি একদমই খান না, খেতেও চান না। আমি আর আমার মেয়েই খাই শুধু। আর যদিও কখনো উনি খান, তাহলে দেখা যায় যে ওই টকটা থেকে একটুখানি টক খান এই। তো গাইজ জানি না এ পর্যন্ত আমার সাথে কেউ আছেন কিনা, প্লিজ কেউ যদি থেকে থাকেন একটি লাইক দিতে যদি ভুলে যান, এখনই একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন নতুন সদস্য হচ্ছেন, প্লিজ সবাই আমার কমিউনিটিতে এসে একটা পোস্টে কমেন্ট করে যাবেন, তাহলে আমিও আপনাদের কাছে পৌঁছাতে পারবো। আর প্লিজ সবাই সাপোর্ট করবেন, সবাই সবাইকে, শুধু যে আমাকে যে সাপোর্ট করতে হবে তা কিন্তু না। আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা যারা আছি আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে এগিয়ে যেতে পারবো খুব সহজেই। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার মতো এরকম টক লাভার কে কে আছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হয়তোবা অনেক আপুরই আমার ফুচকা দেখে লোভ লাগতে পারে, তো সবাই একটু একটু করে খেয়ে নেবেন। আপনাদেরকে কিন্তু দিয়েই খাচ্ছি, না দিয়ে যে খাচ্ছি তা কিন্তু না। আসলে আমরা মেয়েরা যারা আছি সবারই কিন্তু এসব ফুচকা খুব পছন্দ, ফুচকা চটপটি বেলপুরি এসব কিন্তু সবারই অনেক পছন্দ। এই তো আমি এখন মাছগুলো কেটে নিব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এতক্ষণ আপনার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।